দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমতিন। আজকে আমাদের আলোচনা আমরা শুরু করব পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। পুলিশ বাহিনীর মানসিক স্বাস্থ্য, তাদের যে এখানে চাকরিতে নিয়োগ দেওয়ার আগে যে যাচাই বাছাইগুলো করা হচ্ছে সেগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সে প্রশ্নগুলো নিয়ে। এছাড়াও এর পরের অংশে আজকে নোয়াবের একটি অনুষ্ঠান ছিল, সেখানে বাজেট এবং ব্যাংক খাত নিয়ে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমরা অনুষ্ঠানের পরের অংশে আলোচনা করব। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব ABM রিয়াজুল কবির কাউসার অ্যাডভোকেট, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা। আছেন ফারজানা শারমিন পুতুল, তিনিও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সদস্য মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল BNP। এবং আছেন শেখ রফিকুল ইসলাম বাবলু, তিনি বীর মুক্তিযোদ্ধা, আহ্বায়ক জাতীয় কার্যনির্বাহী কমিটি ভাসানী অনুসারী পরিষদ। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনা যাবার আগে শুরুতেই পুলিশের গুলিতে পুলিশ নিহত হবার ঘটনা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। নিজ রাইফেল দিয়ে অন্তত 20 রাউন্ড গুলি করে নির্মমভাবে সহকর্মীকে হত্যা করেন কনস্টেবল কাউসার আলী। ঘটনার পর না পালিয়ে দাঁড়িয়েছিলেন মরদেহর পাশেই। এমন ঘটনায় হতবাক পুরো পুলিশ বাহিনী। সবার প্রশ্ন, কেন, কি কারণে এমন হত্যাকাণ্ড? কাউসারের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার স্ত্রী ও পরিবার হতবাক এমন কাণ্ডে। জানান, এর আগেও কয়েকবার চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে গ্রামে চলে এসেছিলেন তিনি। মানসিকভাবে অসুস্থ থাকায় ভর্তিও ছিলেন পাবনার মানসিক হাসপাতালে। মাথার ব্রেনের সমস্যা হয়েছিল, সেই জন্য চাকরি থেকে বাড়িতে আসার পর আমরা আবার মেন্টালি যখন বেশি আকারে খারাপ হয়ে গেল, তখন পাবনায় আবার ভর্তি করে আসি। ওখান থেকে তারপর সরকারিভাবে তার চিকিৎসা হয়। কিভাবে হলো, আবার আমরা মনে করি যে সেই মেন্টালি আবার চাপটায় আসাতেই আমার স্বামী এরকম একটা খুন করে বসেছে। এমন পুলিশ সদস্যকে অস্ত্রসহ গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়ায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে বাহিনীর এই কর্মকর্তা এমন ঘটনাকে বলছেন ব্যতিক্রম। পুলিশের যদি জনবল বৃদ্ধি করা যায় তাহলে ডিউটি আওয়ারও হয়তো আস্তে আস্তে কমে আসবে। আর ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শেয়ার করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি তাদের মতো করে আলোচনা করে সলভ করার চেষ্টা করে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাহিনীর কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। হয়তো তার পারিবারিক কোনো অসুবিধা থাকতে পারে, হয়তো অন্য কোনো কিছু থাকতে পারে। কি কারণ এমন ঘটেছিল যে তাকে গুলি ফায়ার ওপেন করতে হলো, সবগুলি আমাদের কাছেও এখন প্রশ্ন আসছে। পুলিশ হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। আমরা এই ঘটনায় আরও একজন গাড়ি চালকও আহত হয়েছেন সেই এলাকা, এবং অত্যন্ত স্পর্শকাতর এলাকা, কূটনীতিক এলাকা, এবং সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের আসলে পেছনের ঘটনাগুলো, তাদের মানসিক সমস্যা আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, সেইগুলো কতটুকু যাচাই করে দেখা হচ্ছে, সেই প্রশ্নগুলো উঠছে। ফারজানা শারমিন পুতুল, আপনার কাছে শুরুতে আসতে চাই। প্রশ্ন হচ্ছে, যেমনটা এই পুলিশ কর্মকর্তা বলছিলেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এটা দিয়ে আসলে গোটা পুলিশ বাহিনী যোগ্যতা বা তাদের নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই, আপনার কি মনে হয়? ধন্যবাদ মঞ্জুর আপনাকে এবং আমার সহ আলোচক যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কাউসার ভাই, বাবলু ভাই, আপনাদের সকলকে, এবং যারা দেখছেন আমার সাথে। দায় এড়িয়ে যাওয়া তো বললেই যাওয়া যায়, কিন্তু আমরা দেখছিলাম যে তার পরিবার থেকে বলা হচ্ছে দিস ইজ নট ফর দ্য ফার্স্ট টাইম। তার মেন্টাল ইনস্ট্যাবিলিটি যেটার কথা বলা হচ্ছে, এটা হয়তো একটা সময় থেকে ছিল। এই ঘটনাটা ঘটেছে, এটা বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিতেই পারেন তারা, কিন্তু এটা আসলে এটা তাদের একটা স্ট্যান্স, যেটা সবসময় করেন। যে কোনো ঘটনা একটা ঘটলেই সেটাকে বিচ্ছিন্ন ঘটনা অথবা একটা ব্যতিক্রমধর্মী ঘটনা বলে ওনারা এটা পাশ কাটিয়ে যেতে চান, কিন্তু যেটা আসলে এটা বলা যায় যে একটা ডিফেন্সিভ মোডে তারা থাকেন। কিন্তু এরকম একজন ব্যক্তি থাকতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তার পারিবারিক কোনো সমস্যা থাকতেই পারে, কিন্তু যেটা আমরা দেখেছি বা পত্রপত্রিকায় দেখেছি, আমরা নিজের চোখে যেটা দেখলাম যে একটা মানুষ একের পরে গুলি করে যাচ্ছে, এটা মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি আসলে অর্ডার ছাড়া এটা করবে না। তো সেক্ষেত্রে এই যে রিক্রুটমেন্টগুলো, এগুলো হচ্ছে কি, এগুলো এক একটা সিমটম। আমরা আমাদের যে বাংলা ভাষায় কিছু প্রবাদ আছে না, যে পাতিলের ভাত কতটুকু ঠিক হয়েছে বা হয়েছে এটা বোঝার জন্য একটা চাল টিপলে কিন্তু সেটা বোঝা যায়। সো শুধু এই ঘটনাটা না, গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলো জাস্ট আমরা এটাকে নেগলিজেন্সি বলবো না, যে টোটালটাই একটা হচ্ছে
আপনার ডিসফাংশনাল যখন হয়ে যায় সব সিস্টেমগুলো, তখন আপনার যে ধসগুলো নেমে আসে, এগুলো হচ্ছে একটা সিমটম বলা যায় আর কি, যে আসলে এই পাতিলের ভাত কতটুকু নষ্ট হয়ে গেছে, এগুলো হচ্ছে এক একটা করে তার প্রমাণ। সো দায় মুক্তি, দায় এড়ানো, এটা হচ্ছে বর্তমান গভর্নমেন্টে এটা একটা অনেক বড় ডিফেন্সিভ স্ট্যান্স তারা নিয়েই থাকেন সব কিছু মিলিয়ে। একটা প্রাণ চলে গেল, একটা বাহিনী প্রশ্নবিদ্ধ হলো, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে বাহিনীর কোনো দায় আছে কিনা খতিয়ে দেখতে হবে। এখানে খতিয়ে দেখার তো কিছু নাই। দ্য রিক্রুটমেন্ট প্রসেস, এখানে তো কিছু আছে। আমরা যেমন জানি যে মানসিকভাবে ইনস্টেবল কোনো ব্যক্তি এ ধরনের চাকরিতে আসতে পারবেন না, যদি সেরকম কোনো কিছু থেকেই থাকে তাকে আর্মস দিয়ে এরকম একটা ডিপ্লোম্যাটিক জোনে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ কেউ বিষয়টা জানতেন না, কারো কি নলেজে বিষয়টা আসে নাই? বিএনপির তরফ থেকে বিভিন্ন সময় আপনারা অভিযোগ করেছেন যে রাজনৈতিক বিবেচনায় পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়, ছাত্রলীগ করলেই নিয়োগ দেওয়া হয়। সেটা কি বাহিনীর শৃঙ্খলা বলুন বা বাহিনীর যে সার্বিক দক্ষতা, কর্মদক্ষতা, তার উপর প্রভাব ফেলে বলে আপনারা অভিযোগ করেন? আমি ওই জায়গাটাতেই আসছিলাম। আপনি দেখবেন যে শুধু পুলিশ বাহিনীতে না, এখন আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে টিওনো, ইউএনও, যারা প্রশাসনে যারা আছেন, এদের ব্যাকগ্রাউন্ডগুলো চেক করলে আপনারা দেখবেন বিভিন্ন উপজেলাতে, বিভিন্ন থানাগুলোতে যে ওসিদের রিক্রুটমেন্টগুলো হয়, আপনি সবারই ব্যাকগ্রাউন্ডগুলো চেক করলে দেখবেন যে ওখানে দূর দূর পর্যন্ত একটি পরিবারই বলি, একটি দল তো একটি পরিবার, বৃহৎ পরিবার, এই পরিবারের বাইরের কাউকে কিন্তু রিক্রুটমেন্টগুলো দেওয়া হয় না। সো রাজনৈতিকভাবে রিক্রুটমেন্টগুলো বহুদিন ধরে হয়ে আসছে, এবং সেখানে যখন ওই যোগ্যতার প্রশ্নগুলো আসে না, ক্রাইটেরিয়াগুলো মিট আপ হচ্ছে কিনা সেই প্রশ্নগুলো আসে না, শুধুমাত্র তদবিরের ক্ষেত্রে। এবং ঠিক আছে, একটা নীতিকে সাপোর্ট করে, একটা দলকে সাপোর্ট করে, এইগুলো করতে করতে হয় কি, আমি বলছি না যে কেউ একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিকে স্বেচ্ছায় এখানে নিয়ে এসেছেন, সেটা আমি বলতে চাচ্ছি না। এটা হয়তো কেউ চাইবেন না, তাদের বাহিনীকে কিন্তু প্রশ্নবিদ্ধ করতে চাইবেন না, কিন্তু ওই যে ছাড় দিতে দিতে একেবারেই সবকিছু নেগলিজেন্সের মধ্যে নিয়ে আসতে আসতে এমন অবস্থা হয়ে গেছে যে এগুলো তারা একেবারেই মনে করে যে এগুলো দেখার কোনো বিষয় হয়তো আর নাই, ঠিক আছে আওয়ামী লীগ করে দিয়ে দেই। তো এটা হতেই পারে যে সেরকম একটা রাজনৈতিক রিক্রুটমেন্ট সেখানে ছিল, যার কারণে একটা বাহিনী তার যেই স্ট্যান্ডসটা হওয়া উচিত ছিল, যে দায়িত্ববোধটা থাকা উচিত ছিল, রিক্রুটমেন্টের যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা উচিত ছিল, সেগুলো কোনো কিছুর তোয়াক্কা না করে করেছেন। আপনি এই কনস্টেবলের ক্ষেত্রে দেখছেন, উনি একটা মানুষকে মেরে ফেলেছেন, যে আমাদের বেনজির সাহেব যে কাজটা করেছেন, আমাদের আজিজ সাহেব যে কাজটা করেছেন, এই রিক্রুটমেন্টগুলোকে আপনি কিভাবে বলবেন? আমাদের ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে কিছু বললেই এখন আপনারা এই দুটো কথা নিয়ে আসেন, আজিজ বেনজির নিয়ে আসেন, আজিজ বেনজির নিয়ে আসেন। আসলে সব ক্ষেত্রে কথাগুলো আসতে হয়। এটা হচ্ছে কি যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশটা হয় কি, আপনি একটা জায়গা যখন রিপেয়ার করতে যাবেন, রিপেয়ার করার জন্য জায়গাটাতে একটা স্কোপ থাকতে হয়। কোনো জায়গা যখন একেবারে পচে নষ্ট হয়ে যায়, ইউ ক্যান নট রিপেয়ার ইট। তো এটাকে আপনার তখন ওই কনসিকোয়েন্সটা আপনাকে ভোগ করতে হয়। সো বাংলাদেশে এখন যে ঘটনাগুলো ঘটছে, একটা টোটাল ডিস্ট্রাকশনের ভেতরে যখন টোটাল সিস্টেম চলে গেছে, তখন এই কনসিকোয়েন্সটা এখন আসলে আমরা ভোগ করছি, এবং প্রতিনিয়ত এর ইয়েটা বাড়বে, গ্র্যাভিটিটা বাড়বে, এটা আরো অনেক বেশি ইন্টেন্স হবে, এবং মানুষ আরো বেশি বুঝতে পারবে যে আসলে কতখানি সমাজটা পচে গেছে। জি, ধন্যবাদ। জনাব কাউসার, আপনার কাছে আসতে চাই। এই ভদ্রলোকের, কাউসার সাহেব যার নাম, তার আগে যে মানসিক সমস্যা ছিল সেটা জানা, তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এবং এত কিছুর পরেও এই ধরনের একটা স্পর্শকাতর এলাকায় 38টা গুলি তিনি করলেন একটা অটোমেটিক মেশিন গান থেকে। ফলে অনেকগুলো প্রশ্ন আসছে যে এইগুলো কি তাহলে পুলিশ বাহিনীর জানা ছিল না? যদি জানা থাকে তাহলে তিনি কিভাবে এই ধরনের একটা স্পর্শকাতর জায়গায় এই ধরনের একটা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে দায়িত্ব পেলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ, চ্যানেল 24 যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক, এবং আমি মনে করি এটা বিচ্ছিন্ন ঘটনা। দেখুন, ফারজানা শারমিন পুতুল যেভাবে ব্যাখ্যা করতে চাচ্ছেন, আমি সেভাবে দেখতে চাই না। কারণ এসব বাহিনীতে নিয়োগ যেভাবে বিবেচনা করেন না কেন, এখানে তো ফিজিক্যাল ফিটনেসের একটা ব্যাপার আছে, উচ্চতা, বডি ফিটনেস, বুকের মাপ, এগুলি কিন্তু আগে হবে। অর্থাৎ এইসব বাহিনীতে প্রথম যোগ্যতা হলো ফিজিক্যাল ফিটনেস, এবং আমার নামে নাম, তাই তো, পাবনা ইয়েতে দীর্ঘদিন ছিল, হয়তোবা কারণ পাবনা থেকে তো ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়, হয়তো সেই কারণে সে আসছিল, আবার এই সমস্যাটা শুরু হয়েছে।
আমরা বলবো এটা এই জন্য একটা বাহিনীকে দোষারোপ করে ফেলা, বা বারবারই বলছেন যে স্পর্শকাতর এলাকায় নিশ্চয়ই অনেক কিছু পরীক্ষা করে দেওয়া হয়েছে, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, অ্যাক্সিডেন্ট তো হয়েছে, এবং একজন বাইরের ড্রাইভারেরও গায়ে গুলি লেগেছে। লক্ষ্য দেখেছেন, সে কিন্তু 22 সেকেন্ডে 38টা গুলি করেছে, এবং সে কিন্তু গুলি করে চলে যায় নাই, পালিয়ে যায় নাই, দাঁড়িয়েছিল। তার মানে আমরা এই জন্য বলবো যে এটা একেবারে ব্যক্তিগত ইয়ে থেকে হয়েছে, হয়তো কথা যেটা আমরা শুনতে পেরেছি, এই জন্য তো আমরা বলতে পারি না একটা বাহিনী দোষারোপ করে ফেলা। পাশাপাশি যাদের কথা বলা হচ্ছে, দেখুন বাংলাদেশ পুলিশ বাহিনী বলেন আর আমাদের সেনাবাহিনী বলেন, এখন কিন্তু এটা বিশাল বাহিনী। যদি সংখ্যার দিক দিয়ে বলেন, এটা আকার অনেক বড়, এবং আমরা মনে করি অফিসার তো বিশেষ ক্যাডারের মাধ্যমে আসছেন, সাব ইন্সপেক্টর, এটা একটা প্রক্রিয়া আসছেন। একটা ওসি কিন্তু হঠাৎ করে হয় না, একটা ইউনো কিন্তু হঠাৎ করে হয় না। সে বিসিএসে জয়েন করার ট্রেনিং হয়, কোনো ডিসি অফিসে পোস্টিং হয়, এসিলেন পোস্টিং হয়, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়, তারপর সে ইউনো হয়, পরে ডিএস হয়, ডিসি হয়, একটা প্রক্রিয়া, ধারাবাহিকতার একটা বেনজির। সে তো হঠাৎ করে আইজি হয় নাই, সে কিন্তু এএসপি দিয়ে শুরু করেছে। এবং সেখানেই প্রশ্নটা যে এই জনাব বেনজির বা জনাব আজিজ তারা তো ধারাবাহিকভাবেই এই সম্পত্তিগুলো গড়ে তুলেছেন, এবং এগুলো তো এমন নয় যে পকেটের মধ্যে লুকিয়ে রাখা সম্ভব। দেখুন, তখন আসলে সরকার, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলুন, তারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন নিঃসন্দেহে। তারা যে কাজটি করেছেন, তাদের ভাবা উচিত ছিল যে তাদের এই পদটা চিরস্থায়ী না, একসময় তারা এই পদে থাকবেন না। কারেক্ট। আর আমরা যে নজিরটা স্থাপন করতে পেরেছি, বেনজিরের নজির স্থাপন করতে পেরেছি, সেটা হলো আওয়ামী লীগ ক্ষমতায়, বাট আওয়ামী লীগ কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, হোক সেটা দলীয় নেতা কর্মী, হোক সেটা সরকারি কর্মকর্তা। কিন্তু এই অভিযোগগুলো তো ক্ষমতায় থাকা অবস্থায়, ধরুন জেনারেল আজিজ সম্পর্কে তো একদম সুনির্দিষ্ট অভিযোগ ছিল, তখন আপনারা কি করছিলেন? এখনো তো আমরা ক্ষমতায় আছি, কিন্তু যখন তিনি আওয়ামী লীগ এখনো ক্ষমতায় আছে, তখন দেখুন এই উদ্যোগটাকে এটা স্বাগত জানা দরকার। আপনি লক্ষ্য করে দেখেছেন, আপনি হাইকোর্টে দেখেছেন, আমাদের অনেক সিনিয়র নেতারা হাইকোর্টে আসছেন দুদকের নোটিশ পর পর। আওয়ামী লীগ করেন তো, আওয়ামী লীগের পদে আছেন, নির্বাচিত প্রতিনিধি, তাহলে কি দুদক এদেরকে অ্যাটাক করছে না, এদের তদন্ত করছে না, মামলা দিচ্ছে না? এই নজির কি গত 54 বছরে অন্য কোনো দল ক্ষমতার সময় ছিল না? আমরা সমালোচনা করি, বিতর্ক তৈরি করি, কিন্তু সরকার কিন্তু সরকারের সায় আছে বলে কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা। সরকার কি বলেছে যে বেনজির আজিজের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, মামলা নেওয়া যাবে না, ব্যবস্থা নেওয়া যাবে না? বলে নাই। এখন বেনজির বিদেশ চলে গেছে, তার কি বিদেশে যাওয়ার কোনো নিষেধাজ্ঞা আছে? নাই। তার তদন্ত হচ্ছে, তাকে ডাকা হয়েছে, না আসলে মামলা হবে, অনুপস্থিত থাকলে মামলা যেটা সাজা হবে। এটা একটা চেইন, একটা বিচারের প্রক্রিয়া। তো এখানে আমরা পাঠিয়ে দিয়েছি, সে কিভাবে বিদেশ গেল, এর তো দেওয়া সম্ভব না, আইনগতভাবে উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। মঞ্জুর, আপনিও জানেন তাই না? কারণ বেনজির সাহেবের কিন্তু আইনগত প্রোটেকশন নেওয়ার সুযোগ আছে, কারণ একটা মামলা আসামি হতে পারে, কিন্তু তারও কিন্তু আইনগত অধিকার পাওয়ার সুযোগ আছে। জি, দেখ, আমরা এগুলি একটা ঘটনা হলে আমরা অন্যদিকে বলে ফেলি যে টোটাল বাহিনী। দেখুন, দেশে দুর্নীতি যে নাই বলবো না, আছে। আমি মনে করি দুর্নীতিবাজ কর্মকারীদের সংখ্যা কিন্তু কম। জি, কম বলে কিছু ভালো লোক আছে বলে দেশটা এগিয়ে যাচ্ছে। আজকে দেশটা অবস্থানে দাঁড়িয়েছে, দেশের অনেকগুলি সূচক এগিয়ে যাচ্ছে। আমরা উন্নতির যে কাজগুলি করছি, মানুষের মৌলিক অধিকারের এই কাজগুলি আমরা এগিয়ে নিতে পারি। মনে আমরা বুঝতে পেরেছি। জনাব বাবলু, আপনার কাছে আসতে চাই। এই যে বলা হয় যে এই মুহূর্তে আওয়ামী লীগ, বেনজির বলুন, আজিজ বলুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এটাতেই প্রমাণ হয় যে আওয়ামী লীগ দুর্নীতির ব্যাপারে, নিয়ন্ত্রণের ব্যাপারে তারা মনোযোগী। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন এরা ক্ষমতায় ছিলেন, এবং যে অভিযোগটা বিএনপি বেশ কয়েকবারই করেছে যে এদেরকে ব্যবহার করেই আসলে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে রয়েছে বা নির্বাচনী বৈতরণী পার হয়েছে, তাহলে তখন আওয়ামী লীগ আসলে কি করছিল যখন এই সম্পদ আহরণ হচ্ছিল বা সংখ্যালঘুদের বাড়িঘর দখল করে নিয়ে রিসর্ট বানাচ্ছিলেন জনাব বেনজির? ধন্যবাদ চ্যানেল 24-এর অগণিত দর্শক শ্রোতা এবং আমার সঙ্গে আলোচক, দুইজন বিজ্ঞ আলোচক, সবাইকে আমি ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। এই বেনজির নিয়ে আমি অলরেডি 3টা টক শোতে বলেছি,
এই যে বেনজিরের যে উত্থান, উনি বলেছে সে ধারাবাহিকতা রক্ষা করে এই জায়গায় এসছে, পুলিশ বাহিনীর প্রধান হয়েছে, কথা সত্য। কিন্তু এই যে প্রশ্নটা, মূল প্রশ্নটা হলো যে উনি ক্ষমতায় থাকা অবস্থায় যেমন হেলিকপ্টার নিয়ে দিনাজপুরে গেছেন, গিয়ে ডিল একটা ফাইনাল করে দিয়ে আসছেন, ওখানে ওর নামে কিছু জমি উনি নিয়ে নিছে। এগুলো কিন্তু গভর্নমেন্ট জানে, গভর্নমেন্টের গোয়েন্দা বাহিনী জানে, সবাই জানে। এবং আমি আজকে বলছি 26 তারিখ কোর্ট ভার্ডিক্ট দিল তার সম্পত্তি করার জন্য। এই ভার্ডিক্টের পরে একটা লোক, আমি 27 তারিখ আমাদের বিভাগীয় প্রতিনিধি সভা ছিল বরিশাল, ওই বরিশালের ওই সভা থেকে আমি বলেছিলাম যে ওকে এই মুহূর্তে ওনাকে গ্রেপ্তার করা হোক এবং আজিজকে সহ। সেটা তো হয়নি, বরঞ্চ বেনজির কিভাবে গেল, দেশ ছাড়লো কিভাবে। আজকে অনেক কিছুই হচ্ছে, আইনের ফর্মালিটিস দুদক বলেন বা আইন প্রয়োগকারী সংস্থা যেসব স্টেপ নিচ্ছে, জনগণ কিন্তু এটা মনে করতেছে যে এটা একটা আইওয়াস মাত্র। কাউসার সাহেব বলেছেন, আমি এই কথার সঙ্গে দ্বিমত করবো না, একটা ধারাবাহিকতা রক্ষা করে বেনজির এই জায়গায় আসছে, আজিজ এই জায়গায় আসছে। কিন্তু এই যে এত কিছু করেছে, আজিজ তো ক্ষমতায় থাকে, আপনি বললেন ক্ষমতায় থাকা অবস্থায় তার নামে অনেক কথাই শোনা গেছে। তার ভাই কি না করেছে, তার ভাইকে 2 নম্বর পাসপোর্ট দিয়ে ওই আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ড 2 নম্বর করে বাপের নাম মায়ের নাম চেঞ্জ করে দিয়ে তাকে দেশের বাইরে পাঠানো হয়েছে। এগুলি কি আমার গোয়েন্দা সংস্থা জানে না? নির্বাচন কমিশন জানে না? এখন কেন নির্বাচন কমিশন তদন্ত কমিটি করে? সবই জানে। জনাব কাউসার যেটা বলছেন যে দেরিতে হলেও আওয়ামী লীগ আছে বলেই তারা এই তদন্ত করতে পারছেন। শুনেন, এইটা উনি বলতেই পারেন, আওয়ামী লীগ তদন্ত করছে, এটা বলতেই পারেন, কিন্তু উনাকে তো জামাই আদরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এই এয়ারপোর্ট দিয়ে যে ক্রস করে উনি গেছেন, বিদেশের নিষেধাজ্ঞা নাই তো যাওয়ার। শোনেন, বিদেশের নিষেধাজ্ঞা নাই, এটা আমি মানি, কিন্তু যে লোকটার বাড়িঘর ক্রোক করা হইল, সেই লোকটা দেশের বাইরে যাচ্ছে, এয়ারপোর্টে গেছে, ইমিগ্রেশনকে। আজকে যদি বিরোধী দলে একটা কর্মী পুলিশ যে অ্যারেস্ট করতে যাইতো, নগণ্য একটা কর্মী, আমাদের একজন কর্মীকে অ্যারেস্ট করতে গেছে, যদি ওই কর্মীকে না পায়, পুলিশ কি করে? ওর বাবাকে ধরে, ওর মাকে ধরে, ওর বোনকে ধরে থানায় নিয়ে আসে। তা বেনজিরের বাড়িঘর ক্রোক হচ্ছে কোর্ট থেকে, আর বেনজির ইমিগ্রেশন ক্রস করে চলে যাচ্ছে, এটা তো জনগণ বুঝতে পারতেছে যে এটা কি হবে। হ্যাঁ, উনি বলছে যেমন নজির ওনারা দেখাইছে, এটা তো অতীতেও ছিল। ইমদু নামে এক সন্ত্রাসীকে ওই মন্ত্রী আবুল কাসেম সাহেব, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আমার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, তার বাড়ি থেকে ওই সময় যারা সরকারে ছিলেন তারাই তো অ্যারেস্ট করেছেন। এরকম নজির আছে। তো কথা হলো যে এই যে বেনজির দেশ ছেড়ে চলে গেলেন এবং আদৌ আসবেন কিনা এটা কেউ বলতে পারবে না। আজিজ সাহেব, ওনার এম্বার্গো আছে, নিষেধাজ্ঞা আছে, উনি যাইতে পারবেন না। কিন্তু তার ব্যাপারে কি স্টেপ নেওয়া হয়েছে? কোনো স্টেপই, এগুলা মানুষ মনে করতেছে যে এগুলা আইওয়াস, আর কিচ্ছু না। কারণ তারা গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য, এই যে এই গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট এই কত বছর, এই বছর দিয়ে 3 টার্ম হবে, 4th টার্মে তারা শুরু করেছে। এই বেনজির এবং আজিজের সহায়তা নিয়েই তো তারা এইভাবে দেশে যা ইচ্ছে তাই করছে। এবং এই দেশটা যে একটা স্বর্গরাজ্য লুটপাটের, এটা কাউসার সাহেব নিজেও স্বীকার করবে। পত্রিকা খুললে শুধু লুটপাট, লুটপাট, এর বাইরে কিছু নাই। আর এই লুটপাট কারা করতেছে? এই সরকারের ছত্রছায়া যারা আছে তারা লুটপাট করতেছে, তাবেদারি করতেছে, তোষামদি করতেছে। মানে দেশটাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেটা বলার না। যেমন পুলিশ বাহিনী সম্পর্কে যে প্রশ্নটা আসছে, একটা বিরতির উনি হয়তো সময় হয়ে গেছে, তাহলে আপনার কাছে ফিরে আসবো, তখন শেষ করার সুযোগ পাবেন। দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক। আমরা কথা বলছিলাম বাংলাদেশে
পুলিশের গুলিতে পুলিশ নিহত হওয়ার ঘটনা নিয়ে, সে প্রসঙ্গে যদি আর কিছু যোগ করার থাকে জনাব বাবলু সেটা শেষ করতে পারেন। জি জি, এখানে আমি শুধু একটা পয়েন্ট যোগ করব। আলোচনা তো উনি করেছেন, কাউসার সাহেব করেছেন। আমি শুধু একটা জিনিস এখানে বলতে চাই, আমাদের যে রিক্রুটমেন্ট সিস্টেম এত ত্রুটিযুক্ত এবং এখানে যে দুর্নীতিতে ভরা, আমি আপনাকে, এটা সারা দেশবাসী জানে। প্রথম কথা হইল, এখানে চাকরি নিতে, পুলিশের চাকরি নিতে হইলে ওই যে ইউনিয়নের সে বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের যে আওয়ামী লীগের নেতা আছে তার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে যে সে আওয়ামী লীগের সদস্য অথবা আওয়ামী লীগের সমর্থক। এই একটা স্টেপ পার হবে। পার হওয়ার পরে যখন রিক্রুটমেন্টের জায়গায় আসবে, তার আগে শহর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ, এসপি, তারপরে জেলাওয়ারিতে যে রিক্রুটমেন্ট হয় সাধারণত জেলাওয়ারিতে, এদেরকে 13 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে। একটা লোক যদি এইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে তবেই সে পুলিশ হবে, সে বাঙ্গা হোক, ল্যাংরা হোক, লোরা হোক। হ্যাঁ, এগুলা বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে, ওনার সঙ্গে কাউসার সাহেবের সঙ্গে আমি একমত, বিচ্ছিন্ন ঘটনা হইতেই পারে। কিন্তু এই যে রিক্রুটমেন্টের যে সিস্টেম আমাদের এমন এক জায়গায় পৌঁছে গেছে, সর্বক্ষেত্রে এটা, ওই বিসিএস এর ক্ষেত্রে এরকম হয়েছে, ছাত্রলীগ হলে ওইটা বিসিএস এ ইন্টারভিউ কীভাবে করায়, তারা কী পদ্ধতিতে করায়, সেটা তাড়াতাড়ি পার হয়ে যায়। এবং নট অনলি দি সিপাইয়ের জন্য 13 লাখ, আর যারা দারোগার জন্য, যে সহকারী দারোগা, তাদের টাকাটা 20 লাখ পর্যন্ত লাগে। আমি এটা জেনে শুনে তারপরে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি। একটা সিপাই রিক্রুটমেন্টে 13 লক্ষ টাকা লাগে। 13 লক্ষ টাকা দিতে পারলে আর আওয়ামী লীগের একটা সার্টিফিকেট আনতে পারলে পাগার পার হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। পাশাপাশি ওই দারোগার বেলাও তাই, ওসি থেকে যখন আবার এসপি হয়, একই সিস্টেম। এই সিস্টেমটা আমাদেরকে ভাঙতে হবে। উনি আওয়ামী লীগ করে, উনি বিএনপি করে, আমি আরেক দল করি, সেটা কথা না। কিন্তু আজকে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এই সিস্টেমটা আমাদেরকে ভাঙতে হবে। এই যে রিক্রুটমেন্টে যে ত্রুটিটা, যারা আগে তো রিক্রুটমেন্ট হয়েছে কীভাবে, সেটা আমাদেরকে দেখতে হবে। আর এখন কিভাবে রিক্রুটমেন্ট হচ্ছে, জি, সেটা আকাশ পাতাল তো পাচ্ছে। ধন্যবাদ। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই এখন। দর্শক, যেমনটা শুরুতে বলছিলাম যে নোয়াবের একটি অনুষ্ঠানে আজকে বাজেট এবং ব্যাংক খাত নিয়ে কথা হয়েছে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় ফিরব। যে জিনিসটা সবচেয়ে লক্ষ্য করছি, অর্থনীতির সমসাময়িক বাস্তবতা ও নতুন বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনায় এই আয়োজন করে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদক পরিষদ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই ভঙ্গুর অবস্থায় অর্থনীতি, যা আরও খানিকটা উস্কে দিয়েছে চড়া মূল্যস্ফীতি, অব্যবস্থাপনা ও নীতি নির্ধারকদের স্বীকার না করার মানসিকতা। কিন্তু এর থেকে উত্তরণে যে ধরনের বাজেট দরকার ছিল তা দিতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী। বক্তারা বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রেখে সৎ করদাতাদের প্রতি অবিচার করেছেন অর্থমন্ত্রী। তবে ঘুরে ফিরে গুরুত্ব পায় ব্যাংক খাতের বর্তমান দুরবস্থা। ব্যাংকিং খাতের যে শৃঙ্খলা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে আমি বলবো যে অর্থনীতির এই সবচেয়ে সংবেদনশীল খাতটি এখন প্রায় নিয়ন্ত্রণহীন, অরক্ষিত অবস্থায় বলা চলে। শুধু বাজেটের আয় ব্যয়ের হিসাব মিলিয়ে পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। বাজেট ডেফিসিট ব্যাংক থেকে উঠতে পারে। আরে ব্যাংক তো এমনি তো মরা অবস্থা, ব্যাংকের লিকুইডিটি নাই, সেখান থেকে ট্রেজারি বিল দিয়ে তবে ব্যবসা বাণিজ্যের লোকজন কীভাবে লোন পাবে। বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় থেকে এটাকে আলাদা না করা যায়, রাজনৈতিক প্রভাবমুক্ত না করা যায়, তাহলে কিন্তু আমি মনে করি বাজেট আমি দিব, জনগণের ভোগান্তি বাড়বে, কিন্তু আসলে আমার এই বাজেট জনমুখী হবে বলে আমি মনে করি না। এই সময় ঘাটতি অর্থায়নে ব্যাংক ব্যবস্থার উপর অতিমাত্রায় নির্ভরতার সমালোচনা করেন আলোচকরা। বলেন, এই প্রবণতা অব্যাহত থাকলে সম্ভব হবে না প্রয়োজনীয় বিনিয়োগ করা। বাজেট প্রণয়নে আইএমএফ এর প্রভাবের বিষয়টিও উঠে আসে অনুষ্ঠানে। আইএমএফ এর কথা শুনেছেন, দ্বিতীয় শুনেছেন, সরাসরি বলতে হয় অলিগার্কদের কথা শুনেছি, দুজনের কথা শুনেন, পরিশ্রমী উদ্যোক্তা, পরিশ্রমী অর্থনীতির কর্মী। এই সরকারের যে কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি,
তার জন্য কি আমরা রাজস্বের 42% ব্যয় করব? আমাদের কি পাট মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয় এগুলো দরকার আছে? এই সময় অর্থনীতি পুনরুদ্ধারে প্রশাসনিক সংস্কারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। ফারজানা শারমিন, আপনার কাছে ফেরত আসতে চাই। ব্যাংক খাত নিয়ে বিস্তর প্রশ্ন এখন পর্যন্ত উঠেছে, বিশেষ করে একটি কোম্পানি এসএলএম গ্রুপ, তাদের হাতে 8টি ব্যাংক চলে যাওয়া, বেশ কিছু ব্যাংকে যারা গ্রাহক তারা পৌঁছে যখন টাকা দাবি করেন তাদের জমানো টাকা সেটা ওঠাতে না পারা, এই ধরনের বিস্তর অভিযোগ আমরা শুনে চলেছি। বাজেটে এই প্রশ্নগুলো এসেছে, এই নোয়াবের অনুষ্ঠানে সে একই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে, সেখানে কোনো উত্তর পান কি আপনারা? ধন্যবাদ মনজুর। আপনার বাজেট প্রসঙ্গে আমি আসবো। এটা তো আসলে বাজেটের বিষয়গুলো যখন আসে আমরা অনেকগুলো খুব কঠিন কঠিন শব্দ, ভাষা, স্ট্যাটিস্টিক্স নিয়ে আমাদের কথা বলতে হয়। আমি সেই জায়গায় আসবো। ছোট্ট করে খালি আমি কাউসার ভাইয়ের একটা কথা একটু উত্তর দিতে, যে উনি বলার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগ এক বেনজিরকে নিয়ে নজিরবিহীন কিছু উদাহরণ প্রতিস্থাপন করতে পেরেছে বা শুরু করতে পেরেছেন। আমি গত দুদিন আগে যুগান্তরে একটা নিউজ, অবশ্য এখন 1 কোটি 2 কোটি টাকার কোনো নিউজ আসে এটাকে কোনো নিউজ বলে মনে হয় না আর কি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা শুনে শুনে। তো যুগান্তরে একটা নিউজ হয়েছিল যে নদী খাল বিল নেই তবুও 3.5 কোটি টাকার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এটা শেরপুরের একটা এলাকাতে 3.5 কোটি টাকা দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তো ওখানে সরজমিনে গিয়ে দেখা গেছে যে ওখানে আশেপাশে নদী খাল বিল কোনো রাস্তা পর্যন্ত নেই। তো ওখানকার একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা কেন, এখানে ব্রিজটা কেন নির্মাণ করা হচ্ছে। তো আমি ওনার কথাটা একটু কোট করছি। উনি বলেছেন, আপাত দৃষ্টিতে ব্রিজের আশেপাশে রাস্তা দেখা না গেলেও ভবিষ্যতে রাস্তা করার জন্য পাশের ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, রাস্তা করার জন্য উনি জমির ব্যবস্থা করে দেবেন বলেছেন। আপনি বুঝতে হবে আপনাকে সুদূর প্রসারী চিন্তাটা কোন জায়গায় তাদের চলে গেছে, যে রাস্তাঘাট নদী টদী কিছু নাই, সেখানে 3 কোটি টাকা ব্যয়ে একটি ইউনিয়নে তারা একটা ব্রিজ নির্মাণ করছেন। এটা উনি বলবেন হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা। তো সারা বাংলাদেশে এত বিচ্ছিন্ন ঘটনা যেটাকে আপনি যদি একসাথে করেন বাংলাদেশ তলিয়ে যাবে। তো এই নজিরগুলো আসলে একমাত্র আওয়ামী লীগই তৈরি করতে পারে, আর কারো পক্ষে সম্ভব না। আমি কাউসার ভাইয়ের সাথে একমত। আসি আপনার বাজেট প্রশ্নে। নোয়াবের আপনি প্রোগ্রাম দেখালেন আজকে, এমচেমের একটা আমেরিকান চেম্বার অফ কমার্সের একটা প্রোগ্রাম ছিল। তো সামহাও আমার খুব কাছের একজন ওই চেম্বারের মেম্বার, এবং হি ওয়েন্ট দেয়ার, এবং উনি ওখান থেকে বের হওয়ার পর আমি থেকে জিজ্ঞেস করলাম যে আজকে এখানে কি আলোচনাগুলো হলো, ব্যবসায়ীদের যে বিষয়গুলো। তো এখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে ওটা হয়তো নিউজে আসলে হয়তো আমরা দেখতে পাবো যে এই একই ধরনের আলোচনাগুলো হয়েছে বাজেট সংক্রান্ত। এবং ওখানে অনেক এরকম বলেছেন যে বাংলাদেশে বাজেট নিয়ে যে ধরনের কথোপকথন হয়, যত আলোচনা হয়, পৃথিবীর কোনো দেশে আর এটা হতে ওনারা দেখেন নাই। ডেফিনেটলি এত অবাস্তব, অদ্ভুত, কিম্ভূত কিমাকার বাজেট যেটা আমাদের ক্যাপাসিটির ভেতরে নেই, সেটা নিয়ে যখন আপনারা মানুষের সামনে একটা ভেলকিবাজি দেখানোর জন্য নিয়ে আসবেন, মানুষ তো এটা নিয়ে কথা বলতেই হবে সেখানে। এই বাজেটটা মানে সব কিছু মিলিয়ে জাস্ট এটাকে কি বলবো আমরা, এটা একটা ঋণ নির্ভর একটা বাজেট, একটা আপনার কইয়ের তেলে কই ভাজার মতো একটা কর নির্ভর একটা বাজেট। যে আপনি যেটা করছেন, আমরা যতটুকু দেখেছি যে 7,97,000 কোটি টাকার যে একটা বাজেট দেওয়া হচ্ছে, এখানে মোর দ্যান 2,56,000 কোটি টাকার উপরে হচ্ছে এটা আপনার ঘাটতি আছে এখানে, যেটাকে আপনাকে ইন্টারনাল এবং এক্সটার্নাল একটা ব্যাকআপ দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। ওই অর্থনীতির ভাষায় গেলে অনেক কঠিন কঠিন ভাষা হবে। 1.5 লক্ষ কোটির মতো হচ্ছে আপনাকে দিতে হবে নিজেদের থেকে, ব্যাংকগুলো থেকে দিয়ে, বাকি 1 লক্ষর উপরে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল থেকে আপনাকে নিয়ে এসে টাকা দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। কোত্থেকে আসবে এই টাকা? আপনার তো সোর্স থাকতে হবে। তো বাংলাদেশে আপনি ঘাটতি পূরণের জন্য আপনি কর বসাচ্ছেন দেশের মানুষের উপরে, আপনি ইলেকট্রিসিটি চুরি করছেন করে সেই আমার একটা 1800 স্কোয়ার ফিটের বাসায়, যেখানে আমি প্রত্যেক মাসে ইলেকট্রিসিটি বিল দিই 7,000 থেকে 8,000 টাকা, এ মাসে আমার ইলেকট্রিসিটি বিল এসেছে 21,000 টাকা। যে মাদার মিটারের বিল আসে হচ্ছে 17,000 টাকা, সেখানে এবার এসেছে 48,000 টাকা। তো চুরি করবেন আপনি, আর দেশের মানুষ এগুলো করবে। গ্যাসের একই অবস্থা, পানির একই অবস্থা। ব্যাংকগুলোর যে বিষয়গুলো ওনারা বলছেন, ব্যাংক থেকে এখানে বিএনপির তরফ থেকে কি সম্ভব ছিল না যে একটা বিকল্প বাজেট দেয়া, যেখানে আপনারা আসলে সরকারে থাকলে কি করতেন, এই মানুষের মূল্যস্ফীতির সমস্যার মধ্যে আপনারা কিভাবে মানুষের পাশে থাকতেন সেটা জানাতেন? মনজুর, আমি ডেফিনেটলি এটা এখন কথাটা হচ্ছে যে আমি যদি একটা প্রস্তাবনা দিও, বিএনপি যদি একটা প্রস্তাবনা দেয়ও, হু ইজ দেয়ার টু লিসেন অল ওভার ইট?
বা এটার এক্সিকিউশনে কোথায় যাবে, এটা আমরা একটা প্রস্তাবনা দিতে পারি। জানতে পারতো যে আপনারা কি ভাবছেন, আমরা কি ভাবছি। আমরা কিন্তু অলরেডি আমাদের মহাসচিব কিন্তু একটা প্রেস ব্রিফিং করে বাজেট সম্পর্কে আমাদের যে ধারণা সেটা কিন্তু তারা প্রকাশ করেছেন, এবং একেবারে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, যে আপনি এসএলএম গ্রুপের কথা বললেন, আমরা এসএলএম কেন, এর আগে আপনার সেই শিকদার, রণশিকদার, তাদের কথা আপনারা দেখেছেন না। কাউসার ভাই বলার চেষ্টা করলেন যে বেনজিরের এই হিসাবটাকে, বেনজিরের উপরে তো কোনো নিষেধাজ্ঞা নেই, বেনজিরের নামে তো কোনো মামলাই নাই রে ভাই, নিষেধাজ্ঞার কোয়েশ্চেন কোত্থেকে আসছে? হ্যাঁ, তো যেটা বাবলু ভাই খুব সুন্দর করে বললেন যে আমাদের একজন যদি সন্দেহজনকভাবে কাউকে মনে করা হয়, তার বাড়িতে গিয়ে এই 28শে অক্টোবরের পরে আপনারা দেখেছেন যে হাজব্যান্ডকে পায়নি জন্য ওয়াইফকে মানে থ্রেটেন করে তাকে মেরে ফেলা হয়েছে, স্ট্রোক করে ভদ্রমহিলা মারা গিয়েছেন পর্যন্ত। তাকে পায় নাই, ছেলেকে নিয়ে গেছে, ছেলেকে পায় নাই, বাবাকে নিয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। সো বাজেট যেটা দিয়েছেন দিতে তো হবে, প্রত্যেকটা অর্থ বছরে বাজেট দিতে হবে, কিছু করার নেই। কালকে দেখলাম কোথায় যেন রিপোর্ট এসছে যে এই বাজেট ইপিবি এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী যেটা বলছে যে 9 মাসে আমাদের যে রপ্তানি করা হয়, রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রায় $14.5 বিলিয়ন আমরা যেটা হচ্ছে এই টাকাটা দেশে আসছে না, ঘাটতি হয়ে গেছে, যেটা গত লাস্ট অর্থ বছরে 6 মাসে ছিল হচ্ছে আপনার $6 না $7 বিলিয়ন, এটা ডাবল হয়ে গেছে এখন এই 9 মাসে এসে। আপনি সব জায়গাতেই ভাওতাবাজি করছেন, বাজেট দিচ্ছেন, ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে দেখাচ্ছেন, আপনার ক্যাপাসিটি নাই তো। আপনি মেগা প্রজেক্টগুলোতে কেন এই প্রজেক্টগুলোতে আপনি ইনপুট দেওয়া বন্ধ করলেন না? আপনি আজকে শিক্ষা খাতে আপনি জাতির মেরুদণ্ডকে শেষ করে দেওয়ার জন্য শিক্ষা খাত দিয়ে মকারি করছেন, সেখানে আপনি জাস্ট ইমপ্ল্যান্ট করছেন, বাইরে থেকে কিছু স্ট্র্যাটেজি নিয়ে এসে আপনার এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, আপনার এখানে সেই যোগ্যতা নাই শিক্ষা দেওয়া, সেটা করছেন। আপনি এখানে বাজেট নিয়ে কি করছেন? মকারি করছেন দেশের মানুষের সাথে। টাকা কি করে নেবেন? মানুষের পকেট থেকে নেবেন, তাদেরকে নিষ্পেষিত করে। ধন্যবাদ। জনাব কাউসার, আপনার কাছে ফিরে আসি। আপনি এর আগের অংশে বলছিলেন যে বেনজির বা আজিজ তাদের বিচার সরকার এই মুহূর্তে করছে, যে প্রসঙ্গ এরই মধ্যে এসেছে এসএলএম গ্রুপ বা শিকদার গ্রুপ, তাদের বিচার কবে হবে, তাদের ব্যাপারে তদন্তই বা কবে হবে? দেখুন, বাবুল ভাই একটা কথা বলেছেন যে মামলা হয় নাই। দুর্নীতি কমিশন কিন্তু প্রথম অনুসন্ধান করবে, চিহ্নিত করবে, তারপর মামলা করবে। এই প্রক্রিয়াতে যেতে হবে। আপনি যাদের বিরুদ্ধে বললেন, আমি যতটুকু জানি ন্যাশনাল ব্যাংক কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, তারা কিন্তু এখন আর ডাইরেক্টর নেই, বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ করেছে, প্রক্রিয়া কিন্তু চলছে, একত্রীকরণের প্রক্রিয়াও চলছে। হ্যাঁ, না এখন বাংলাদেশ ব্যাংক আবার ওটা থেকে সরে এসছে যে না, যারা উইক ব্যাংক তাদেরকে দিয়ে দাঁড় করাতে হবে, অন্য একটা ভালো ব্যাংকের সাথে একীভূত করে ওইটাকে আবার ডিস্টার্ব করা ঠিক হবে না। না, এখানে কি বলে খুব ভালো একটা পুতুল, খুব একটা ভালো বিষয় আসছেন। আমরা তো গ্রাম থেকে উঠে আসা, 3 কোটি টাকা তো ব্রিজ হয় না, কালভার্ট হয়, বড় কালভার্ট হয়। গ্রামে একটা টেন্ডেন্সি আছে চেয়ারম্যানদেরকে যে কোনো না কোনোভাবে এলজিডির পয়সা দিয়ে একটা কালভার্ট করো, যদি কালভার্টটা করতে পারো, রাস্তা মাটি দিয়ে করা যাবে, কাজের বিনিময়ে খাদ্য যেটা আর কি, এই দিয়েও করা যাবে। কারণ কালভার্টটা এই জন্য অনেকে বাংলাদেশে অনেক জায়গায় কালভার্ট দেখাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে না, কিন্তু চেয়ারম্যানরা 2-3 বছরের প্রজেক্টে কিন্তু সেই রাস্তাটা করতে পারে। আমরা এটা তো ঠিক, আমরা যে একটা স্লোগান ছিল গ্রাম হবে শহর, আমরা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু অবকাঠামোটা তৈরি করতে পেরেছে সারা বাংলাদেশে। এখন বাংলাদেশে মফস্বল শহর বলে কোনো শব্দ নাই, আগে কিন্তু মফস্বল একটা টার্ম ছিল। কারণ এখন প্রত্যেকটা গ্রামের সাথে প্রত্যেকটা ইউনিয়ন লিঙ্ক, ইউনিয়নের সাথে উপজেলা লিঙ্ক, জেলার সাথে তো আছেই। এই যে বিষয়টা, বাংলাদেশে এমন একটা গ্রাম নাই যেখানে পাকা একটা 3তলা প্রাইমারি স্কুল নাই। এখন আবার অনেক প্রাইমারি স্কুল নিচে শেল্টার হিসেবে ইউজ হয়। কিন্তু এই উন্নয়নটা কিসের বিনিময়ে, সেখানে প্রশ্ন, যে ভাবে বিদেশি ঋণ বলুন বা থেকে ঋণ নিয়েছে আমরা, এবং সেই ঋণ মেটাতে আবার নতুন করে ঋণ নেওয়া আমি হচ্ছে। আসলে ঋণের সুদ না, আমরা 1,13,000 কোটি টাকা সুদ দিচ্ছি, রাইট? আমরা কিন্তু ডিফল্টার হই নাই, যে সুদ পরিশোধ করতে পারছি না। এখানে 2টা ব্যাপার। আমি ওই দেখতেছিলাম নিউজে যে IMF এর প্রেসক্রিপশন, IMF কি বাজেটে কোনো টাকা দিয়েছে? দেয় নাই, দিবে না, দেয় নাই। কিন্তু এক সময় আমরা কিন্তু প্যারিস কনসোর্টিয়ামে যেতাম, ওরা কত টাকা দেবে এরপর আমাদের বাজেটের আগার তৈরি হতো। এখন কি সেটা হচ্ছে?
বিএনপি লাস্ট যত 2006 সালে যে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখনকার বাজেট ছিল 66,000 কোটি টাকা, এখন 7,97,000 কোটি টাকার বাজেট। দেখুন, আমি নরসিংদীর মানুষ, তাতে এলাকার লোক, আমার 200 তাতে যদি 4 কোটি টাকা লোন হয়, আমি যদি 2,000 তাঁত করি তাহলে কি আমার লোনটা বাড়বে না? আজকে বাংলাদেশের অর্থনীতি একটা বৃহৎ অর্থনীতি হয়েছে, বিশ্বে একটা 35তম অর্থনীতির বাংলাদেশ, আমার লোন তো বাড়বে জাতিক আন্তর্জাতিক। আমাদের তো আইএমএফ বলেন টাকা দেব না, অনেক দেশকে কিন্তু না করেছেন, তাও তো অনেকগুলো নিরীক্ষা হয়েছে, কত টিম এসছে, তারপরে কিন্তু নৌ করে না যে টাকা বাংলাদেশকে দেব না। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ঝামেলা হয়েছিল, আমরা কি পদ্মা সেতু করি নাই? পদ্মা সেতু সুফল 11 জেলা 21 জেলা পাচ্ছে না, এটা একটা মৌলিক দাবি ছিল, হয়েছে। এই যে বিষয়গুলো, আমরা তো ডিফল্টার হই নাই এখনো। ব্যাংক নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু এটাও তো সত্য যে বিদেশি এয়ারলাইনগুলো তাদের টাকা নিতে পারছে না, আমাদের জ্বালানির টাকা বাকি পড়ে গেছে বিপুল পরিমাণে, বিদেশি বিনিয়োগকারীরা তাদের বাকি আছে, স্বীকার করে নিচ্ছে, থাকতেই পারে। পিডিবির কাছে অনেক পাওয়ার জেনারেটর টাকা পায়, কিন্তু তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, তো বন্ধ হয়ে তো যায় নাই। যেমন ব্যাংকে অনেক কথা রিউমার হয়েছে, কিন্তু কোনো গ্রাহক টাকা পায় নাই, হয়তো সে 50 লাখ টাকা চেয়েছে, 10 লাখ টাকা ব্যাংকে কিন্তু 5,000 টাকা 10,000 টাকা তুলতে পারছেন এরকম না, এটা মোটে 10 লাখ টাকা সংবাদপত্রের রিপোর্ট না, এটা অনেকে বলেন, এবং এটা কিন্তু অনেকে ধরা হয়েছিল, না শুনেছি টাকা দেওয়া হচ্ছে না, একদম নির্দিষ্ট গ্রাহক ধরে রিপোর্ট করা। না, এই রিপোর্ট সুনির্দিষ্ট হয় নাই, বাংলাদেশ ব্যাংকের কাছে এই রিপোর্টটা নাই। যাক, এটা বলছি কেন, রিপোর্ট নিশ্চয়ই আজকে বলছেন ঋণ আমরা ডিফল্টার হই নাই। আমাদের দেখেন, এই যে আমাদের এখানে এনবিআর এর রাজস্ব 5,45,000 কোটি টাকা, এটা কিন্তু একসময় 1 লাখ টাকার নিচে ছিল, প্রত্যেক বছর কিন্তু বাড়ছে। আর আরেকটা কথা বলে ঘাটতি বাজেট, আমি যতদিন ধরে বাজেট বুঝি যে এমন কোনো বাজেট হয়েছে যেখানে ঘাটতি বাজেট ছিল না। কেন, বাজেট দেওয়া তো বড় জিনিস না, বাজেট ইমপ্লিমেন্টেশন হলো বড় কথা। সেটা ঘাটতি আনুন, ঋণ থেকে আনুন, আপনি অ্যাডজাস্টমেন্ট করা। কিন্তু লক্ষ্য দেখেছেন যে আমাদের এই যদি আমরা এই 15 বছরের ধরি, এই বাজেটগুলি তো ইশতেহারের আলোকে হয়, আমাদের প্রত্যেকটা বাজেট কিন্তু 82 থেকে 92% বাস্তবায়িত। তার মানে কি, আমরা করতে পেরেছি, বা এখনো সেই লাল নোটিশ আসে নাই যে বাংলাদেশ ঋণের সুদ দিতে পারছে না। বিষয়টা তা না, আমার ঋণের পরিধি বড় হবে, কিন্তু আমি দিতে পারছি কিনা। বাংলাদেশের কোনো একটা ইন্ডাস্ট্রি কিন্তু নিজের পয়সা হয় না, ব্যাংক থেকে ঋণ নিতে হয়। আমরা তো এইসব প্রজেক্ট করছি, আন্তর্জাতিক অনেক সংস্থা থেকে টাকা নিচ্ছি, বাট আমরা কিন্তু এখনো ডিফল্টার হইনি, তাই না? তো এইটাকে অন্যভাবে দেখা, কেন আমাদের এখন সেক্টর অনেক বড় হয়েছে, আমার চীনে যাওয়ার সুযোগ হয়েছে। বাংলাদেশে কিন্তু এখন চীনের মতো ছোট ছোট ইন্ডাস্ট্রি হচ্ছে, এবং এইসব ইন্ডাস্ট্রি কিন্তু দেখা গেলো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। তারা দেশে মাল বিক্রি করছে না, বিশেষ করে ওষুধের ব্যাপারে দেশে মার্কেটিং নেই, বিক্রি করছে। গার্মেন্টস সেক্টরে আমরা মানে চীনের উপরে যাচ্ছি বা ওই পর্যায়ে চলে গেছি। তার মানে কি, বাজারটা বড় হয়েছে। জি, এবং এই সংখ্যা তো ঢাকা, বাংলাদেশে জুতার শিল্প কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, শুধু ঢাকা বা গাজীপুরে বললে হবে না। এখন ছোটোখাটো ইন্ডাস্ট্রি হয়েছে, তাদের দেনা আছে, লোন আছে, দেখতে হবে এটা টিকে আছে কিনা। এবং আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড বিষয়টা, আমদানি করি ঠিক আছে, কিন্তু আমাদের রপ্তানির বাজারটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, এবং এখানে ব্যাংক বা সরকার সুবিধা দিচ্ছে বলে তো তারা করতে পারছে। নিশ্চয়ই, আমার মনে হয় বোঝা গেছে। আর যেটা বলছিলাম, আইসিবি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কাছেই তাদের দেনা হচ্ছে 425 কোটি টাকা, গ্রাহকরা ফিরে যাচ্ছেন। এটা নিয়ে যুগান্তর, ডেইলি স্টার, প্রথম আলো সবারই প্রতিবেদন আছে। জনাব বাবলু, আপনার কাছে আসতে চাচ্ছিলাম, এই যে পরিস্থিতি, সেখানে যেটা জনাব কাউসার বলছিলেন যে আসলে উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন করতে গেলে ঋণ করতে হয়, এবং সে কারণেই আসলে ঋণের যে বোঝা বাংলাদেশের উপর চেপেছে সেটা অস্বাভাবিক কিছু নয়। আপনার কি মনে হয়েছে? শুনেন, অবকাঠামোগত উন্নয়ন তারা করেছে, এটার একটা কারণ আছে, যেটা আমি বিভিন্ন জায়গায় বলেছি। একজন কর্তৃত্ববাদী শাসক, ফ্যাসিস্ট শাসক যখন ক্ষমতায় আসে, তাকে এরকম অবকাঠামোগত উন্নয়ন কিছু দেখাতে হয়, এবং এইটা দেখাতে গিয়ে এই যে তাকে শাসন ক্ষমতা ধরে রাখার জন্য তার কিছু চাটুকার, তল্পিবাহক, পেটুয়া বাহিনী এইসব তাকে পুষতে হয়, যার জন্য এই বড় বড় প্রজেক্টগুলো দিয়েছে। এই প্রজেক্টগুলো থেকে আপনি দেখেন, ভূপেন হাজারিকা সেতু আর পদ্মা সেতু খরচের ডিফারেন্সটা দেখেন, খরচের এই ডাটাটা আমার কাছে আছে। আমি তো বলবো, এটা নিয়ে অনেক তর্ক হয়েছে। ওখানকার
অবস্থান রেট আমাদের অবস্থান অনেক বিষয় কিন্তু ইয়ে করা এটা আমি মানি, অনেক ব্যাখ্যা আমরা দিয়েছি, কিন্তু এত ডিফারেন্স যে সেখানে 300 গুণ 400 গুণ বেশি ডিফারেন্স, এটা কোনোদিনই হতে পারে না। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশের চাইতে আমাদের দেশে অবকাঠামোগত উন্নয়নে মানে হরিলুট অবস্থা। এখানে আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি। এই যে গত পরশুর আগের দিন প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতা বলে প্রত্যেক এমপিকে 25 কোটি করে টাকা দিলেন। কিসের জন্য? জনগণের মাঝে বিতরণ করার জন্য। এটা সমস্ত জাতীয় দৈনিকগুলোতে আসছে। আমার প্রশ্ন, এই যে এমপিদের 25 কোটি করে টাকা দেওয়া হলো, এটা কমপ্লিটলি লুটপাট করার জন্য দেওয়া হয়েছে। তারা কি ওই জনগণের মাঝে অর্থ বিতরণ করার জন্য এমপি হয়েছে না আসলে তো ভোট ছাড়া এমপি। এটা জনগণকে দেওয়ার জন্য না, কিন্তু সুনির্দিষ্ট প্রজেক্ট করে এই টাকাটা সুনির্দিষ্ট প্রজেক্ট করে যেগুলো দিতে গেছে, ওই যে 1 টাকার প্রজেক্ট সেখানে 10 টাকা প্রজেক্ট নিয়ে গেলে সেখানে 1 টাকার জনগণের বিলি করার জন্য না। হ্যাঁ, এই যে এই কাজগুলো এইভাবে হচ্ছে এবং এই টাকাটা এইভাবেই বিতরণ হবে। বিতরণের এই যে অবস্থা, এই অবস্থায় তারা সংসদে বসবে, আইন পাশ করবে, তাদের কাজ হলো এটা। তারা সেই উন্নয়নমূলক কাজের কথা বলে সে টাকা যে কী পরিমাণ লুটপাট হবে এই পরবর্তী স্টেজে উনি তখন বলবে দেখলে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা হয়েই থাকে। আমার কথা হলো, কাসর সাহেব শুনেন, আমরা এই দেশের মানুষ, আমরা 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে দেশটা আমরা বানিয়েছি, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সবাই মিলে দেশটাকে সুন্দর, এই যে অবস্থার মধ্যে দেশটা চলে গেছে, এই জায়গা থেকে আমাদেরকে দেশটাকে বের করে আনতে হবে। এই দুর্নীতিমুক্ত, লুটপাট মুক্ত, তাবেদারি মুক্ত এই জায়গা থেকে দেশটাকে বের করে আনতে হবে। এটা কিভাবে বের করা যায়, এটা নিয়ে আমাদের সবাইকে চিন্তা চেতনা আনা উচিত। ধন্যবাদ। ফারজানা শারমিন, যদি আর কিছু যোগ করার থাকে। যোগ আমি করব খুব স্পেসিফিক্যালি, যেটা যে ঋণ নিয়ে উন্নয়ন তো করতেই হয়। নো, দিস ইজ আ ভেরি ব্যাড একটা স্ট্র্যাটেজি এবং মেন্টাল স্টেট। আমি যেটা বলবো, আপনার যদি সাস্টেইনেবলের কোনো ইস্যু থাকে, আপনি ঋণ করেন। আপনি ঋণ নিয়ে ফালতু কাজে আপনি উন্নয়ন দেখাবেন, এটাকে কোনো উন্নয়ন বলবেন? এটা আপনাদের উন্নয়ন বলতে পারেন। দেশের উন্নয়নের জন্য আপনি দেশকে স্বনির্ভর করবেন। আপনি দেশের যে সেক্টরগুলো ছিল, আপনি ডেলিবারেটলি সেক্টরগুলোকে ধ্বংস করছেন। বাংলাদেশ কোন দুটো জিনিসের উপর বেশি দাঁড়িয়েছিল? রেমিটেন্সের উপরে এবং দাঁড়িয়েছিল গার্মেন্টসের উপরে। আজকে গার্মেন্টস ব্যবসায়ীদের কি অবস্থা? আজকে মালয়েশিয়াতে আপনার 4 এমপি কত হাজার কোটি টাকা শুধুমাত্র একটা লটে লুটপাট করলো। আপনি যেই জায়গাগুলোতে দেশ দাঁড়াতে পারে সেই জায়গাগুলো ভেঙে দিচ্ছেন, আর আপনি অন্য জায়গা থেকে ঋণ করে নিয়ে এসে উন্নয়ন করছেন। আপনাকে এই অধিকার কে দিয়েছে? অবশ্য মেট্রো রেল বলুন বা পদ্মা সেতুর উদাহরণ দেওয়া হয় সেসব ক্ষেত্রে। সেটা ওই যে বলছি, অবকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত যেটা বাবলু ভাই বললেন, আজকে 17 বছর ধরে আপনাকে প্রোজ এন্ড কনসটা দেখতে হবে। আপনি মানুষকে আপনি মেট্রো রেলে চালাচ্ছেন, আর আপনি জেনারেশন পর জেনারেশন আপনি ধ্বংস করছেন যেন বাংলাদেশ কোনোদিন উঠে দাঁড়াতে না পারে। দিস ইজ নট দ্য ডেভেলপমেন্ট। আপনি কোন সেন্সে এটা বলেন? আপনি যে ঋণ নিয়ে আসছেন, এই ঋণ শোধ করবে কে? আপনি ইলেকট্রিসিটি সেক্টরে ঋণ পরিশোধ করতে পারছেন না। আপনাকে এবার ডোনাল্ড লু এসে আপনার কাছে পয়সা চেয়ে গেছে, আপনি এখন পয়সা, আপনি বলছেন যে আমরা তো ডিফল্টার হইনি। আপনি তো গ্রেস পিরিয়ডের উপরে আছেন। গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে এই ঋণ আপনার কে পরিশোধ করবে? আপনি আমাদের প্রত্যেকের ঘরের উপরে 1.5 লক্ষ টাকা করে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন। আপনি ঋণ নিয়ে কি আমরা তো দেশের মানুষ এই উন্নয়ন চাই না। তো আপনাকে কে বলেছে এই উন্নয়ন নিয়ে আসার জন্য? আপনি নিজে শুধুমাত্র ওই ক্ষমতায় বসে থেকে আপনি বসে থাকার জন্য আপনি আজিজ তৈরি করছেন, আপনি বেনজির তৈরি করছেন, আপনি আনার তৈরি করছেন, আপনি পার্লামেন্টটাকে রঙ্গমঞ্চ বানিয়ে আপনার দলের লোকজন বলছে যে এখানে 80% হচ্ছে স্মাগলার বসে আছে। আপনি 25 কোটি টাকা দিয়ে লোকজনকে টাকা বিনিময় করতে বলছেন। আপনি পার্লামেন্টে বসে আপনি আইন প্রণয়ন বাদ দিয়ে, আপনি দেশকে স্বনির্ভর করা বাদ দিয়ে, আপনি মার্চের ভেতরে টাকা দিয়ে আপনি আজকে নির্বাচনে। কিন্তু বিএনপি ধরুন যখন ক্ষমতায় ছিল তখন কি বসুন্ধরাই বিএনপির খুব কাছের শক্তি ছিল না? কেউ শুদ্ধি না। রাজনীতি করতে গেলে প্রত্যেকেরই আমাদের কোনো না কোনো দোষ আছে, যার জন্য কিন্তু আজকে দেশটার আমাদের এই অবস্থা। কিন্তু যেই কথাগুলো, যেই কাজগুলো 17 বছর আগে যারা করে গেছে, 17 বছর ধরে ওনারা তো বসে আছেন, একেবারে এক হাতে সবকিছু করছেন, কোনো কিছুর তোয়াক্কা করছেন না। ওনারা কি করলেন? এই জায়গাগুলো ওনারা আরো বেশি ধ্বংসের দিকে কেন নিয়ে গেলেন? ওনারা এই জায়গাগুলোতে ডেভেলপমেন্ট কেন করলেন না? আপনি যে ঋণ নিয়ে যে ডেভেলপমেন্টের কথা বলছেন,
আপনি এই কয়দিন পরে আপনার সন্তানকে বাঁচাতে পারবেন, তার সন্তানকে বাঁচাতে পারবেন, দেশটাকে বাঁচাতে পারবেন? আপনার এই জিনিসগুলোকে আপনাকে বলতেও কি খারাপ লাগে না? আপনার কি লজ্জাও লাগে না যে আপনার এই কথাগুলো বলে পারেন এরকম করে? আর কত খেলবেন দেশটাকে নিয়ে আপনারা? ধন্যবাদ। জনাব কাউসার, যদি কিছু যোগ করার থাকে। দেখুন, একটা আলাপ উঠছিল যে বিএনপি একটা বিকল্প বাজেট দিল না কেন, আপনি বলেছিলেন না একটু চা। এই প্রসঙ্গে আমার মনে হলো কেন, দেখুন ভারতে একটা নির্বাচন হয়ে গেছে, ভারতের বিরোধী দল একটা অবস্থান নিয়েছে, জনগণ একটা রায় দিয়েছে। আমাদের দেশের বিরোধী দল, তারা বড় বিরোধী দল বলেন, তারা কিন্তু গণতান্ত্রিক রীতিনীতিতে সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচনের পথে আসতে চান না। আমার একটু কষ্টই লেগেছে এটা আমি রিপ্লাই যে আমাদের পদ্মা সেতু, আমাদের মেট্রো রেল, আমাদের বঙ্গবন্ধু ডবল ট্রেন সেতু, আমাদের ঢাকা কক্সবাজার রেল লাইন, এইগুলো কি জনহিত কাজ না? কোনটাকে বলছেন? পদ্মা সেতু করা দরকার ছিল না? মেট্রো রেল আরো 5টা লাইন হওয়া দরকার। আজকে ঢাকার যে জনসংখ্যা, আমার তো মনে হয় 30 বছর আগে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তাদের এটা প্ল্যান করা দরকার ছিল যে দেশে মেট্রো রেল হবে। কাউসার ভাই, আপনারা এক পদ্মা সেতুর কত পরিমাণ টাকা আপনারা বিদেশে পাচার করেছেন? যেগুলো পাচার করেছেন তার দিয়ে বাংলাদেশে পদ্মা সেতুর বাজেট 30,100 কোটি টাকা, এডিশনাল 10,900 কোটি টাকা। আপনারা এসআলম কিন্তু গ্রুপ কত টাকা আপনারা পাচার বলছেন করেছেন? 80-90 হাজার কোটি টাকা চলে গেছে বাইরে। বাট হাউ? বলার জন্য বলতেই পারেন। দেখেন, আপনারা তো বলেন আমাদের বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, বিভিন্ন সেক্টরে করছে। আপনাদের সময় তো একটা হাওয়া ভবন ছিল, এনাফ, 1 পয়েন্ট সার্ভিস, যা হবে এক জায়গা থেকে হবে। আজকে যাদের নাম বলছেন, যেসব কর্মকর্তার নাম বলছেন, তারা তো একসময় হাওয়া ভবন পাহারা দিতেন, ডিউটি করতেন। আমরা যখন হরতাল করতাম তখন হাওয়া ভবনে ক্রিকেট খেলায় ওনারা সার্ভ করতেন। দোষ করলে তোমার ছেলে, আর ভালো করলে আমার ছেলে, বিষয়টা হয়ে গেছে। ধারাবাহিকতা তারা এখানে আসছে, তারা সকল দলের সাথে বা সকল রাষ্ট্রীয় ক্ষমতা তাদের সবার সাথে কাজ করেছেন। এখন লাস্টিং পয়েন্টে আওয়ামী লীগ, এখন বলেন যে আওয়ামী লীগ সৃষ্টি, নো, আওয়ামী লীগ সৃষ্টি না। আমরা মনে করি কি, আমরা দেশে এগিয়ে যাচ্ছে, আমরা পজিটিভকে পজিটিভ বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো। আজকের মতো শেষ করতে হচ্ছে। আপনাদের কালোটাকে সাদা করার মতো ধন্যবাদ। এটা তো ব্যবহার করছেন, সাইফুর রহমানও করছেন। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।